জয়েন ফ্রেন্ড, আজকে আমরা ইতিহাস পড়তে বা বুঝতে শুরু করব। তো ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। ইতিহাস সম্পর্কে ও ধারণা আছে বলে ইতিহাস একটি বইয়ে একটি গুচ্ছ করতে হবে এবং এই কাহিনী ভবিষ্যতে যত ব্যক্তি আসুক, মানুষ আসুক, লোক আসুক, ছেলে মেয়ে সবারই পড়া দরকার। সেই ব্যক্তি একটি বই তৈরি করে এবং পুরনো কিছু কাহিনী, যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ ঘটনা, ইতিহাসের মহান ব্যক্তির ঘটনাগুলো লিখে তুলে ধরেছিলেন এবং তার জন্য তাকে হেরোডোটাসের ইতিহাসের জনক হেরোডোটাসকে বলা হয়। তো আমরা ইতিহাস পড়ব কেন? ইতিহাস হচ্ছে 15 দিনের কাহিনী। এবার আমরা ভারতের ইতিহাস পড়ব কেন? ভারতের ইতিহাস কয়টি ভাগে ভাগ আছে, কিভাবে পড়বো আমরা জানবো। তো ভারতের ইতিহাস সাধারণত আমরা 3টি ভাগে ভাগ দেখি। প্রথমত কি চলে আসে, এটা হচ্ছে প্রি হিস্টোরি। কি প্রি হিস্টোরি? প্রি হিস্ট্রি মানে হচ্ছে প্রাগৈতিক ইতিহাস। প্রাগৈতিক ইতিহাস। 2 নম্বরে চলে আসে প্রোটো হিস্টোরি, মানে আদৌ বা আদি ইতিহাস, সময়কাল বলে একে প্রোটো হিস্টোরি। কিন্তু কোনো বাংলা বইয়ে এরকম দেওয়া থাকে না, শুধু খালি ক্লাস 6-এর বইয়ে দেওয়া থাকে এই সবগুলো। বাদ বাকি কিন্তু সব তারপরে হারিয়ে যায়। তারপরে কি সব এগুলো হারিয়ে যায়। তারপরে চলে আসে হিস্টোরিক্যাল কাল বা আকে বলি আমরা ইতিহাস। ইতিহাস যেগুলো আমরা 3টি ভাগে প্রথমে ভাগ দেখলাম। প্রি হিস্টোরিতে এখানে কোনো লিখিত কোনো কিছু তত্ত্ব পাওয়া যায়নি। তখনকার মানুষ লিখতে পারতো না, শুধুমাত্র কি করতে পারতো, চলাফেরা করতে পারতো। এরকম কি করেছে না করেছে আমরা সেই সম্বন্ধে জানতে পারবো। লিখিত কোনো তত্ত্ব বা কোনো কিছু বই খাতা পাওয়া যায়নি প্রোটো হিস্টোরিতে। তাহলে এখানটায় লিখিত কোনো কিছু পাওয়া যায়নি, লিখিত কোনো কিছু পাওয়া যায়নি। আর প্রোটো হিস্টোরিতে ব্যক্তি এমনভাবে লিখেছে যে ওই পড়া আমরা কেউ পড়তে পারিনি। কোন ভাষায় লিখেছে, কি করে লিখেছে আমরা কোনো কিছু পড়তে পারিনি। তার জন্য এখানটার পড়ার কোনো প্রয়োজন নাই, পড়ার কোনো প্রয়োজন নাই। এবার হচ্ছে হিস্টোরিক্যাল কাল। এই হিস্টোরিক্যাল কালে আমরা দেখি যে সাধারণত হচ্ছে 3টি ভাগে ভাগ আমরা দেখি। প্রথমত হচ্ছে প্রাচীন, আমরা একে বলি অ্যান্সিয়েন্ট হিস্টোরি। প্রাচীন এটি মোটামুটি 1000 বছর, 1000 বছর মতন পড়তে হবে। 1000 বছর, মনে করো 1000 বছর। তারপরে চলে মিডল অফ হিস্টোরি, ওকে বলি আমরা মধ্যকালীন ইতিহাস। এটি পড়তে হবে প্রায় 600 বছরের ইতিহাস পড়তে হবে। 600 বছরের ইতিহাস আমরা যেগুলো হুমায়ুন, আকবর, বাবর যেগুলো দেখি সেগুলো। তারপরে চলে আসি আমরা আধুনিক, মডার্ন হিস্টোরি। আধুনিক প্রায় 400 বছর মতন পড়তে হবে। 400 বছর, 300 বছর যদি মনে করি, 300 বছরের ইতিহাস আমাদেরকে পড়তে হবে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড হিস্টোরি, পুরো বিশ্বকে মোটামুটি 100 থেকে 150 বছরের, 100 থেকে 150 বছরের আমাদের ইতিহাস পড়তে হবে। 100 থেকে 150 বছরের ইতিহাস আমাদেরকে পড়তে হবে। এটা হচ্ছে যে প্রাচীনকে বলে অ্যান্সিয়েন্ট হিস্টোরি, মধ্যকালকে বলে মিডল অফ হিস্টোরি, আধুনিককে বলে মডার্ন হিস্টোরি, আর বিশ্বকে বলে ওয়ার্ল্ড হিস্টোরি। এটা আমরা এরকমভাবে পড়ব। তো আমরা তার আগে আমরা দেখে নিই যে হচ্ছে প্রি হিস্টোরি, প্রাগৈতিক ইতিহাসের কিছু একটা ধারণা দেখে নিই। তখনকার দিনে কিন্তু আজকে আমরা যেমন বলি না পাপার পরি, তখনকার দিনে কিন্তু সবাই যাযাবর ছিল। পৃথিবীতে যদি ভারতের ইতিহাসে দেখি, তখনকার দিনে সবাই যাযাবর। যাযাবর কাদেরকে বলে? যাদের ঘর বাড়ির কোনো ঠিক ঠিকানা নেই, নিজের চেহারা শরীরের কোনো যত্ন নেই, তাদেরকে যাযাবর বলে। যদি তোমরা যাযাবর দেখবো যদি ইচ্ছে করো, তাহলে রেল স্টেশনের পাশে, স্টেশনের পাশে দেখবে ট্যাঙ্ক বা কোনো কিছু পর্দা টাঙিয়ে শুয়ে থাকে, অটোমেটিক আবার চলে যায়। এখানে আজ থাকে, কাল চলে যাবে রামপুরহাট, তারপরে কলকাতা, এরকম ওরা ঘুরে ঘুরে বেড়ায়। এরকমভাবে ওরা ঘুরে ঘুরে বেড়ায়। ওদের কোনো নির্দিষ্ট থাকার জায়গা ছিল না। ওদের প্রধান উদ্দেশ্য ছিল পেট ভরা। প্রধান উদ্দেশ্য কি? পেট ভরা। তো আমরা এখানটাকে আমরা প্রধানত বলতে পারি স্টোন এজ, একে বলে পাথর কাল। আমরা একে প্রস্তর যুগ বুঝতে পারি, পাথরকে আমরা প্রস্তর যুগ বলি। এবার কোন যুগ থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, কখন কি শেষ হবে সেটা দেখবো আমরা। যেমন এখানটায় আমরা 4-5টি ভাগে ভাগ দেখতে পাই। একটি হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ যাযাবর তো সারা জীবন যাযাবর থাকবে না। যেমন একটা ফ্যামিলিতে যদি শিক্ষিত নাই বলে তো আর যতগুলো পরে জন্ম আসবে সব তো অশিক্ষিত হবে, এরকম নাই। এরকম না যে ওরা শিক্ষিত হতে পারবে না। আস্তে একটা বংশ যাযাবর হলো, 2টো হলো, 3টে হলো, এমন এক ব্যক্তি আসবে আস্তে আস্তে ছোটো একটা 1 পর্যন্ত, 2 পর্যন্ত পড়বে, তার ছেলে মেয়েকে 4 পর্যন্ত পড়াবে, তারপরে 10 পর্যন্ত পড়াবে, তারপরে কলেজ, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে ইউনিভার্সিটি, এরকম করে কিন্তু কমপ্লিট হয়। এরকম না যে একটা পুরুষ জন্মে গেছেন একবারে মাধ্যমিক একবারে পুরো গ্র্যাজুয়েশন কমপ্লিট, মাস্টার চাকরি করে একবার প্রথম পুরুষেই চাকরি করবে, এরকম কোনো মানে নাই।
প্রথম পুরুষ প্রথমে 5-6 পর্যন্ত পড়বে, 8-9 পর্যন্ত পড়বে, ওর ফ্যামিলি দ্বিতীয় পুরুষ কলেজ করবে, 3 নম্বর যখন পুরুষ ওর ফ্যামিলি থেকে জন্মাবে যখনই, তারপরে তখন চাকরির আশা পাওয়া যাবে। এরকম না যে কোনো প্রথম পুরুষ একবারে চাকরি করবে। তো এরকম বলে দেখা যায় যে আমরা একে বলি প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ আমরা একে এক সহজে বলতে পারি স্টোন এজ। স্টোন এজ, স্টোন এজ মানে পাথরকাল। পাথরকাল আমরা নিজের মতে যেখান থেকে পাথর খুঁজে বা মানে পুরোনো দিনের কিছু তথ্য থেকে পাওয়া গেছে সেইগুলোকে নিয়ে আমরা 4টি ভাগে ভাগ করেছি। আমরা এটা কোনো লিখে যায়নি। তা আমরা একে প্রথমে কি বলবো, আমরা একে প্রাচীন প্রস্তর যুগ। শেষে আমি ইংলিশটা বলে দেবো। এখন যদি ইংলিশ বলে দিই তাহলে কিন্তু আমাদের মাথায় দিয়ে চলে যাবে। একে 4টি ভাগে ভাগ করা হয়েছে, আমি 3টি ভাগে গুরুত্বপূর্ণ সেটার জন্য লিখেছি। যেমন হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। এই যুগে কী এমন ঘটনা হয়েছিল তার জন্য প্রাচীন প্রস্তর যুগ বলছি আমরা। প্রাচীন প্রস্তর যুগে কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ ঘটনা হতে হবে, তার জন্য তো প্রাচীন প্রস্তর যুগ বলছি আমরা। তো এখানটায় প্রধানত 25 লাখ থেকে 20K মানে 20,000, 25 লাখ থেকে 20,000 যদি মনে করো, 20,000 একটু বেশি, 20,000 যদি ধরি বা আমি এটাকে 10 থেকে 12,000 ধরো। 25 লাখ থেকে 12,000 পর্যন্ত বছর পর্যন্ত মানুষ কিন্তু এই প্রাচীন প্রস্তর যুগে যাযাবর হিসাবে পরিণত ছিল। মানে এত বছর এত দিন মানুষ এরকম মানে গুফাতে জঙ্গলে এখানে সেখানে মানুষ ঘুরে বেড়াতো। নির্দিষ্ট কোনো ঠিকানা করতে পারেনি যে ঘর বাড়ি তৈরি করতে হবে, ট্যাঙ্ক তৈরি করতে হবে, এক জায়গায় থাকতে হবে, চাষ করতে হবে, খেতি করতে হবে, এরকম কোনো ধারণা হয়নি তখনকার দিনে। প্রথম উদ্দেশ্য ছিল ওদের কি, মানে পেট ভরে গেছে, খাবার হয়ে গেছে, চলো গুটিয়ে চলো অন্য জায়গায় খোঁজ করো, এখানকার খাবার শেষ আবার অন্য জায়গায় চলে যাও, এরকম করে কিন্তু মানুষ ঘুরে বেড়াতো তখনকার দিনে। যাযাবর, ওরাকে বলছি আমরা যাযাবর। তো ঠিক একই রকমভাবে কত বছর পর্যন্ত কিন্তু মানুষ আস্তে 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 কিন্তু কী হয়, কোনো কিছু তৈরি করতে শিখে। যেমন এত বছর যখন থেকে যাবে, আমি যদি 10 বছর ধরে টিউশন পড়াই বা 10 বছর ধরে আমি ভিডিও বানাই, তো কিছু তো আমার উপরে একটা কিছু তৈরি হয়েছে, কিছু তো একটা তৈরি হচ্ছে আমার উপরে। আমি কোনো কাজ যদি এক পুরেই 10 বছর করছি তো নিশ্চয়ই কোনো তো একটা গুণ লাগছে। যদি কিছুই না হয় তাহলে তো কোনো কিছু লাভ নেই। একটা গাছকে 10 বছর ধরে আমি জল দিই তো গাছটা তো অবশ্যই মোটা হবে। সেরকম ঠিক এই 25 লক্ষ থেকে 12,000 পর্যন্ত কি কি শিখেছিল সেটা প্রথমে জেনে নিই। যেমন প্রথমত এরা কি আফ্রিকাতে বেশি থাকতো। আফ্রিকাতে আফ্রিকা মানুষের মানে এশিয়া মহাদেশের আফ্রিকাতে মানে মানব সভ্যতা ওখান থেকে বিকাশ বেশি ঘটেছিল। তো আমি আফ্রিকার যাযাবর থেকে শুরু করলাম। আফ্রিকা থেকে মানুষ মানে সভ্যতার বিকাশ ঘটেছিল। ভারতবর্ষে এশিয়া আফ্রিকার মাঝখানটা থেকে সভ্যতার বিকাশ ঘটেছিল। তারপরে এলাম এবার, সভ্যতা তো হলো, মানুষ দিন রাতের পরিবর্তন বুঝতে পারলো আস্তে আস্তে, সূর্য কি বুঝতে পারলো, সূর্য তাপ দিচ্ছে এবং পরের দিন বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এগুলো ঠিক আস্তে 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 মানুষ বুঝতে পারলো। এরকম হঠাৎ নয় যে আজকে যেমন আমরা ছোট বাচ্চা বুঝতে পারি সে কাল যেমন সূর্য রোদ উঠবে, সূর্য আসবে, মানে কালকে আমাকে স্কুল টিউশনে যেতে হবে, তখনকার দিনে এরকম কিছু ছিল না। আজ যা হলো কালকে দেখা যাবে। তখন এরকমভাবেই কিন্তু এত দিন কেটে গেছে, এতদিন আনুমানিক দিন কেটেছে। তারপরে আফ্রিকা থেকে মানব সভ্যতার বিকাশ হতে শুরু করেছে। এবার বিকাশ হওয়ার সরে সরে এবং তারা খাবার কি করতে লাগলো, সংগ্রহ করতে শিখলো। খাবার সংগ্রহ করলো, খাবার কি করলো, সংগ্রহ করতে শিখলো। এবার খাবার কোথা থেকে সংগ্রহ করবে, জঙ্গল থেকে সংগ্রহ করবে। এবং সেই টাইমে কী খাবার খেত ওরা, পশুকে মেরে কাঁচা মাংস খেত। পশুকে মেরে কী করতো, খাবার সংগ্রহ করতো পশু থেকে। পশু থেকে পশু থেকে কী খেত, কাঁচা মাংস খেত, কাঁচা মাংস খেত। কিন্তু আস্তে আস্তে মানুষ দেখলো যে কাঁচা মাংসকে কিন্তু অন্যরকমভাবে খাওয়া যায়। তারপরে পরিবর্তনে আসে। কিন্তু মানুষ এরকম এত বছর পর্যন্ত কি মানুষ কাঁচা মাংস খেয়ে কাটিয়ে দিত, পশু মারত, কাঁচা মাংস খেত। সেই টাইমে কিন্তু হজমও হয়ে যেত। এখনকার কোনো মানুষ যদি মনে করে কাঁচা মাংস খাবো আমি, পোলট্রি হোক যে কোনো মানে ছাগল হোক যে কোনো জিনিস যদি কাঁচা মাংস খাবো যদি মনে করে যদি, তো মানুষ অটোমেটিক বমি করে দেবে। হজম করার শক্তিই নাই এত তখনকার দিনে ছিল, কারণ পূর্বপুরুষরা কাঁচা থেকেই খেতে খেতে আসছে। তারপরে হঠাৎ তৈরি হলো আগুন। আস্তে আস্তে ধীরে 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 কী করলো, পশু হলো খাবার, পশু থেকে কী করলো খাবার হলো এবং কাঁচা মাংস খেতে শুরু করলো। এবং পশুর পরে কাঁচা মাংস কী করতে শিখলো, আগুন
জ্বালাতে শিখে নিল। কি থেকে? পাথরে ঘুষা লাগাই। আগুন কোথা থেকে শিখলো? পাথর প্লাস পাথর। এখনকার দিনে যেরকম মাচিস দিয়ে জ্বালিয়ে দিচ্ছ, এরকম হিটার দিয়ে জ্বালিয়ে দিচ্ছ, সেরকম করে কিন্তু তখন ছিল না। তখন এরকম দুটো পাথর নিয়ে জ্বালিয়ে ঘুষিয়ে পাথর দিয়ে আগুন তৈরি হলো। আগুন কি হলো? তৈরি হলো। এবং সেই আগুনকে কাজে লাগিয়ে ওরা মাংসকে পুড়িয়ে খাওয়ার কাজে লাগলো। মানে মাংস পুড়িয়ে খাওয়ার জন্য কি লাগলো? আগুন লাগলো। আগুন কখন তৈরি হয়েছিল? তখন তৈরি হয়েছিল যে প্রাচীন প্রস্তুর যুগে। এবার বলবে যে প্রাচীন প্রস্তুর যুগে সব থেকে গুরুত্বপূর্ণ কি আবিষ্কার হয়েছিল? সব থেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছিল আগুন প্রাচীন প্রস্তুর যুগে। প্রায় 25 লক্ষ থেকে 12,000 পর্যন্ত, মানে এতদিন পর্যন্ত মানুষ কাঁচা মাংস, কাঁচা কিছু সব কিছু খেয়ে আস্তে আস্তে কিন্তু কি হলো যে আগুন তৈরি করে পুড়িয়ে খেতে শিখলো। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হলো আগুন। আর তখনকার দিনে ছিল হাতিয়ার অনেক বড় বড়। কি ছিল? হাতিয়ার অনেক বড় বড়, মানে পাথর অনেক বড়, ভেলা নিত এতখানি বড়, মানে পশুকে এই পার থেকে ওই পার করে দিত, এবং অনেক বড় বড় ছিল। তো আমরা এই সম্বন্ধে বড় বড় ভেলা, বড় পাথর, সব থেকে গুরুত্বপূর্ণ ছিল যে আগুন। প্রাচীন প্রস্তর যুগে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আগুন। এরকমভাবে মানুষ পরবর্তী পর্যায়ে পৌঁছায় তাকে বলবো আমরা এবার যে মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগে কি এমন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল? তো মধ্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ ঘটনা যদি আমি লিখতে হয় তো আমাকে একটু মিটাতে হবে। এখানটায় সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যে এখানটায় যে বড় বড় হাতিয়ার তৈরি হচ্ছিল, অস্ত্র তৈরি হচ্ছিল, সেই অস্ত্রগুলো কি হলো? ছোট তৈরি হলো। কি হলো? ছোট। কারণ আগুনের ব্যবহার ওরা শিখে নিল, পুড়িয়ে খেতে শিখে গেল। তখনই ওদের কিন্তু যে খাবারটা 10 দিন 12 দিন ধরে খাওয়া হচ্ছিল তখনকার দিনে, সেটা 4 দিন 5 দিন ধরেও রাখা হচ্ছিল, কারণ পুড়িয়ে খাওয়ার জন্য। কিন্তু কাঁচা হচ্ছিল কি পচে যাচ্ছিল, গন্ধ ছেড়ে যাচ্ছিল, এরকম করে ওইটা তো খাওয়া যায় না। তো সেরকমভাবে ছোটোকে মানে পুড়িয়ে কাটার জন্য, কেটে খাওয়ার জন্য ছোট হাতিয়ারের প্রয়োজন যখন হলো, তখন ওরা বড় থেকে ছোট হাতিয়ারে এলো। মানে ছোট ছোট হাতিয়ার, চাকু, তারওয়াল, মানে ছোট ছোট অস্ত্র, ভেলা তৈরি হতে শুরু হলো, এবং ছোট ছোট পশু মারলো। এবং ছোট ছোট যখন পশু হলো তখন ছোট হলো। আর সেই সময় গুরুত্বপূর্ণ হলো যে অন্তিম সংস্কার বলি আমরা, বা শেষ কাজ বলি আমরা, বা কবর দিতে শিখলো। কবর। কিন্তু এর আগে যত দেখেছিলাম এরা কিন্তু কবর দিতে তখনকার দিনে অত শিখেনি, মানে ইতিহাস অনুযায়ী, মানে প্রমাণ তথ্য অনুযায়ী কিছু পাওয়া যায়নি। কিন্তু এইখানটায় বলছে যে মধ্যপ্রস্তর যুগে ছোট হাতিয়ার তৈরি হলো, আর মানুষ মারা যাওয়ার পর অন্তিম সংস্কার মানে কবর দিতে শিখলো, যে একে রাখলে হবে না, মরে গেছে, এবার একে মাটিতে পুঁতে দাও। অন্তিম সংস্কার তখনকার দিনে যেরকমভাবে করেছিল, মাটিতে পোঁতার কারণে কিন্তু প্রমাণ পাওয়া গেছে, এবং সেই প্রমাণ অনুযায়ী আমরা বলতে পারছি। কিছু হাড়গোড় পাওয়া গেছে, সেগুলোকে পরীক্ষা করা হয়, পরীক্ষা করে কাল অনুযায়ী, যুগ অনুযায়ী বলা যায়। সেই কারণে তখন বলেছিল যে অন্তিম সংস্কার শুরু হয়। এই গুরুত্বপূর্ণ। তাহলে প্রাচীন প্রস্তর যুগ আমরা দেখলাম, মধ্যপ্রস্তর যুগ দেখলাম। প্রাচীন প্রস্তর যুগ হলো 25 লাখ থেকে 12,000। এখানে মানে মানব সভ্যতার বিকাশ হয়েছিল আফ্রিকাতে। আফ্রিকা প্রথম কি হয়, পশু শিকার করে ওরা খাবার শুরু করে, পশু শিকার করে খাবার খায়, সেগুলো ছিল কাঁচা মাংস, সেগুলোকে পুড়িয়ে, আগুনে পুড়িয়ে, এবং সেগুলোকে খায় পাথরে ঘষা লাগিয়ে। এবং তারপরে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে তারপরে মধ্যপ্রস্তর যুগে ছোট হাতিয়ার তৈরি হয়, আর গুরুত্বপূর্ণ হচ্ছে কবর তৈরি করে, কবর দেয় মানুষ। এরপরে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে নবপ্রস্তর যুগে কি হয়েছিল। তাহলে নবপ্রস্তর যুগে যদি দেখি আমরা, তো অনেকগুলি ঘটনা ঘটেছিল, এবং এটি কত বছর পর্যন্ত ছিল। তাহলে এখানটায় দেখলাম তো 12,000। তাহলে 12,000 যদি শেষ হলো, তারপরে এখানটায় তো কোনো কিছু কাল থাকবে। সেই অনুযায়ী যেমন ধরো তুমি যদি মনে করো, যদি আজকে যেমন কলকাতা যেরকম রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন বড় চওড়া, তুমি যদি মনে করো তোমার গ্রামের রাস্তাঘাট ওইরকম হবে, কিন্তু হ্যাঁ হবে, 2025-এ কলকাতায় হয়েছে, তোমার এখানটায় হবে 2075-এ। বুঝতে পারছো কেন বলছি? কারণ কোনো জায়গা
থেকে শুরু হয়, তারপরে কোনো জায়গায় শেষ হয়। সেরকম ধরো কলকাতায় বড় বড় রাস্তা, পিচের রাস্তা তৈরি হয়েছে, তোমার কানটাতে আস্তে আস্তে ওটা ৭০ থেকে ৭৫ বছর সময় লেগে যাবে, কিন্তু হবে। ঠিক একই রকম ধীরে ধীরে কোনো স্থান ডেভেলপমেন্ট হতে 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 যখন আসছে, এখানে ছিল ২৫ লাখ থেকে ১২,০০০। এখানটায় কিছু কাল ছিল। আর এখানটায় মধ্যপ্রস্তর যুগ শুরু হয় যে হচ্ছে ৭,০০০ বিসি। ৭,০০০ আমি ৭কে লিখি, একে ৭কে তো আমাদের কোনো ক্যালেন্ডারে নাই, ৭,০০০ সাল বলি, তার জন্য একে পুরনো দিকে ছেড়ে দেবো। বিসি মানে বিসি আর এডি, একে পরে বোঝাবো আমরা যখন ভারতের ম্যাপ পড়ো তখন ৭,০০০ মানে সাল গুরুত্বপূর্ণ নয়। তো নবপ্রস্তর যুগে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি? নবপ্রস্তর যুগে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মানুষ কৃষি মানে চাষবাস করতে শিখে গেছিল। কি করে? কৃষি কাজ শিখে যায়। কোথায়? সর্বপ্রথম ভারতবর্ষে কোথায় চাষ হয়? মেহেরগড়ে। কোথায়? মেহেরগড়ে। আমি এটা কালি পরিবর্তন করি, মেহেরগড়। এটা কোথায় এখন? বর্তমানে পাকিস্তানে। পিকে লিখে দিলাম শুধু করে আমি, বর্তমানে পাকিস্তানে। এবং মেহেরগড়ের কোন পাহাড়ে? সুলেমান আর কীর্তক পাহাড়ের মাঝখানটায় কি হয়, এরকম এই সাইডে ধরো সুলেমান, আর এখানটায় একটা পাহাড়, আর এখানটায় ছিল কীর্তক। কে লিখি? সুলেমান আর কীর্তক পাহাড়ের মাঝখানে চাষ শুরু হয়। এবার খেলা শুরু। যখনই চাষ শুরু হবে, কিন্তু সেই স্থানেই থাকতে হবে। এরকম নয় তুমি চাষ করছো কলকাতায় আর তুমি বাস করবে মালদায়, এরকম করলে হবে না। হ্যাঁ, চাকরি করার ক্ষেত্রে হবে, তুমি চাকরি করছো কলকাতায়, থাকছো মালদাতে, এরকম হবে, কিন্তু চাষ করলে হবে না। তুমি যেই স্থানে চাষ করছো সেই স্থানে তোমাকে থাকতে হবে। তো চাষ করার পরের কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো সেগুলো আমরা দেখি। যখনই হলো তখনই আবাস ঘর তৈরি হলো। ঘর বাড়ি। আবাস মানে কি? ঘর বাড়ি তৈরি হলো। এবং ঘর বাড়ি যখনই তৈরি হবে, তো মানুষ ঘর বাড়িতে একাই থাকবে না, তো একাই না থাকার জন্য তখনই কি করবে, যে পশুকে পোষ মানালো। এবার সেখানটায় কোন পশুকে সর্বপ্রথম পোষ মানিয়েছিল? এটা গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম ছিল কুকুরকে সর্বপ্রথম পোষ মানিয়েছিল। এবং কুকুরের পরে ঘোড়া কাজে লাগানোর জন্য, তারপরে গরু, এগুলোকে কাজে লাগানোর জন্য কি হলো? পোষ মানানো হলো। এবং কুকুর থাকতো, যখনই মানুষ ঘরে থাকতো না, যখনই কুকুরে ঘর জোগাতো, ওড়াতে সমস্ত মাল বয়ে নিয়ে আসতো। তারপরে শুরু হলো, গরু যখন পুষতে শুরু করলো, তখনই শুরু হলো যে চাকার আবিষ্কার। গরু যখনই পুষবে, তো বিনা কারণে, তো গ্রামে দেখেছি দুটো গরু, বলদ মানে গাই পোষা আলাদা ব্যাপার, ওকে দুধ মানে খাওয়ার জন্য পুষছে, তো শুধু তো কেউ গরু পুষবে না। গরু যখনই পুষতে শুরু করলো, তখনই আবিষ্কার হলো চাকা। তাহলে কি আবিষ্কার হলো? গরু যখনই পুষতে শুরু করলো তখনই চাকার আবিষ্কার হলো। এবার চাকা যখন আবিষ্কার হয়ে গেল, তখন তো গাড়ি হয়ে গেল, গরুর গাড়ি। তাহলে গরুর গাড়ি যখন আবিষ্কার হয়ে গেল, চাকা, তখন চাকা থেকেই হাঁড়ি তৈরি হতে শুরু করলো। কি করতে তৈরি হলো? হাঁড়ি। চাকা যখন তৈরি হলো, সেখানটায় হাঁড়ি তৈরি হতে লাগলো। যখনই হাঁড়ি তৈরি হতে লাগলো, তখন হাঁড়ি থেকে গোলা তৈরি হতে লাগলো। গোলা থেকে বড় বড় ড্রাম, ব্যারেলের মতন সমস্ত গোলাগুলো তৈরি হতে লাগলো। এবং সেই কারণে সবগুলোকে মানে মানুষ যে সমস্ত চাষ করতো, চাষ আমরা বলেছিলাম, কৃষি করতে শুরু করলো, চাষ করতে শুরু করলো প্রথম জব আর গম। জব আর কি? গম। তাহলে গম আর জব। এখন জব প্রায় দেখতেই পাওয়া যায় না, তোমরা জব কি, এখন যারা মাঠে যায় জিজ্ঞাসা করবে, ওরা বলে দেবে জব কি। তাহলে সর্বপ্রথম চাষ কি হয়েছিল, কোথা থেকে শুরু হয়েছিল, কত সালে, কোন পাহাড়ের কাছে, আমরা জানতে পেরেছিলাম। তাহলে নবপ্রস্তর যুগে প্রায় ৭,০০০ বিসি, মানে বিফোর ক্রাইস্ট, বিসি
বিসিতে চাষ শুরু হয় এবং কৃষি সর্বপ্রথম গম আর যবের চাষ শুরু হয় মেহেরগড়ে, বর্তমানে পাকিস্তান, সোলেমান আর কীর্তক পাহাড়ের মাঝখানটাতে, এবং সেখানটায় সর্বপ্রথম আবাস ঘর তৈরি হয় এবং আবাস ঘর তৈরি হওয়ার পর ঘরবাড়ি তৈরি হয়। ঘরবাড়িতে সর্বপ্রথম পশু মানে কুকুর, এবং কুকুরের পরে ঘোড়া, ঘোড়ার পরে গরু, গরুর পর তৈরি হয় চাকা, চাকা থেকে তৈরি হয় গাড়ি, আর গাড়ির চাকা থেকে তৈরি হয় হাঁড়ি, এই হাঁড়ির পর তৈরি হয় গোলা বারুদ, সব কিছু তৈরি হতে শুরু করে। এবং তাহলে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ঘটনা, মানে গুরুত্বপূর্ণ দিক সব থেকে হচ্ছে নবপ্রস্তর যুগ। নবপ্রস্তর যুগ, এই যুগ থেকে কিন্তু সব কিছু আস্তে 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 মানুষের পরিবর্তন হতে শুরু করে। চাষ এখান থেকে শুরু হয় এবং আস্তে আস্তে গোটা মানে ভারতবর্ষ হোক গোটা বিশ্বকে আস্তে 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 ডেভেলপমেন্ট হয় আজকের দিন এই থেকে। নেক্সট পরের ক্লাসে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। পর ক্লাস হবে এগুলো, এবং দেখা যাবে যদি এখানটায় প্রাচীন এর জন্য আলাদা একটা প্লেলিস্ট হবে, মধ্যকালীনের জন্য আলাদা একটা প্লেলিস্ট, আর আধুনিকের জন্য আলাদা একটা, আর বিশ্ব ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য একটা আলাদা, তিনটে ভাগে ভাগ হয়েছে। এখন আমরা চলছি এখন হচ্ছে প্রি হিস্টোরি, এবং প্রি হিস্টোরিতে প্রাচীনকালের ইতিহাসের প্লেলিস্টে ঢুকে যাবে এটা। বুঝতে পারলাম? জয় হিন্দ।